নমস্কার, আমি ফিরোজ খান আর আপনারা দেখছেন আমাদের ফিরিম ব্লগস। তো আজ আমরা বেরিয়ে পড়েছি আরেকটা নতুন জায়গার সন্ধানে। সেটা ইউটিউবে কিন্তু খুব বেশি আসেনি, সম্ভবত আমরাই প্রথম করছি। তো জায়গাটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের বিদিশা, নারায়ণগড় ব্লকের অন্তর্গত বিদিশা। এই বিদিশা জায়গাটা কেমন এবং এখানে কি কি কাজ হয়েছে সে নিয়েই আজকের আমাদের ব্লগ। এটা লোধা শবর অধ্যুষিত এলাকা এবং এখানে একটি প্রতিষ্ঠান আছে। আমরা সেই প্রতিষ্ঠানে আজকে গিয়ে পৌঁছব। আমাদের সঙ্গে আছেন রঞ্জনবাবু, পিছনে বসেছেন, আর গৌরী তো আছেই। তো চলুন আমাদের সাথে দেখা যাক একটা নতুন জায়গা আমরা কি দেখি, আমাদের সঙ্গে থাকুন। আর প্রথমেই বলি যে আমাদের এই উদ্যোগ, আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্টস করুন এবং কমেন্টসে লিখুন যে আপনাদের কেমন লাগলো। আর যারা নতুন আজকে আমাদের এই চ্যানেলে এসেছেন তাদেরকে বলি যে আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফলে আগামী দিনে আমাদের যে সমস্ত নতুন নতুন ভিডিওগুলো আসবে আশা করছি খুব ইন্টারেস্টিং হবে। তো সেই ভিডিওগুলো আপনাদের ফিডে চলে আসবে। নমস্কার, আমি গৌরী। আমরা আজকে যাচ্ছি বিদিশাতে, নারায়ণগড় ব্লকে। তো আমাদের সঙ্গেও স্যার আছেন। তো আপনাদের সবাইকে আমাদের ফিল্ম ব্লগসের তরফ থেকে সুস্বাগত। চলুন আমরা দেখি বিদিশায় কি কি আছে, আপনারাও আসুন আমাদের সঙ্গে সঙ্গে। আর ধন্যবাদ জানাই ফিল্ম ব্লকের কর্তৃপক্ষকে, এবং প্রথমে আমি এলাম ওনাদের সঙ্গে। আজকে আমরা যাচ্ছি নারায়ণগড় ব্লকের। আপনারা জানেন যে নারায়ণগড় ব্লক হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বৃহত্তম ব্লক। এই ব্লকের একটি বেশ কি বলা যাবে, সুন্দর একটা পরিবেশে, শান্তিনিকেতনের পরিবেশে আমরা যাচ্ছি বিদিশা বলে একটা জায়গাতে, যেখানে প্রয়াত অধ্যাপক প্রবোধ কুমার ভৌমিকের মানসকন্যা বলুন যে বিদিশা, এই নামকরণের সার্থকতা লুকিয়ে আছে। তিনি ওই মাস্টার ডিগ্রির সময় ফিল্ড ওয়ার্ক করেছিলেন, তখন যাদেরকে আমরা বলেছিলাম যে আদিম প্রজাতির লোধা, সব প্রিমিটিভ ট্রাইব হিসাবে পরিচিত, এবং ওই সময় ছিল অপরাধ প্রবণ জাতি হিসাবে স্বীকৃত সমাজের। সেই লোধা অধ্যুষিত এলাকা বিদিশা, সেই ডহরপুর কাছে ছোট্ট একটি জায়গা বিদিশা। আর এই বিদিশাতে আপনারা জানেন বিদিশা একটা সোশ্যাল ল্যাবরেটরি, কারণ ওখানে কাছাকাছি 6টি আদিবাসী আছে, যেগুলো একসঙ্গে সব জায়গায় কিন্তু এগুলো পাওয়া যায় না, ফলে ইউনিক ফিল্ড বলতে পারি আমরা বিদিশাকে। তো চলুন আমরা যাচ্ছি NH-60 উপর দিয়ে, আমরা বিদিশার দিকে আমরা রওনা হচ্ছি। আমরা এখন বেলদা থেকে গাড়ি স্টার্ট দিয়েছি, আমরা যাচ্ছি এখন বিদিশার দিকে। মানে বিদিশা এখন ন্যাশনাল হাইওয়ে ধরে আমরা যাচ্ছি, বেলদা ন্যাশনাল হাইওয়ে ধরে নারায়ণগড়ের দিকে। নারায়ণগড় হচ্ছে ন্যাশনাল হাইওয়েটা যে যাচ্ছে খড়গপুরের দিকে, তো খড়গপুরের আগেই নারায়ণগড়। আমরা পৌঁছে গেছি বিদিশার কাছাকাছি। এবারে আমরা প্রবেশ করব বিদিশার দিকে। আমরা NH থেকে বাম দিকে বিদিশার রাস্তা, এই বিদিশার রাস্তা দিয়ে আমরা প্রবেশ করব। সামনে আমরা দেখতে পাচ্ছেন বিদিশার গেট। কয়েকদিন আগে বিদিশায় প্রতিবারের মতো এবছরও নবান্ন এবং পল্লী পুনর্গঠন উৎসব হয়েছে, এবং পাশাপাশি জাতীয় সেমিনার হয়েছে 2 দিনের। ফলে এই যে আপনারা গেট দেখতে পাচ্ছেন, সামনে বিদিশা। এই যে আমরা প্রবেশ করছি বিদিশার পথে। 100-200 মিটার হবে NH থেকে বিদিশার এই ঢালাই রাস্তা দিয়ে আমরা বিদিশার দিকে এগিয়ে চলেছি। বাম দিক থেকে দু সাইডে খুব সুন্দর গাছের
ফুলের বাহার, গাছগুলো যে আছে পাতা বাহারের মতোই পুরো লাগছে। আকাশবনী গাছের সারি, দুই দিকে ধানের ক্ষেত, বাম দিকে এই বিশাল এলাকা বিদিশার ধান ক্ষেত্র। বিদিশার প্রতিষ্ঠানের সঙ্গে জমিও আছে, এই জমির সঙ্গে ধান চাষেরও একটা সংযোগ আছে, ধান চাষও হয় বিদিশার মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন ডহরপুর অধ্যাপক প্রবোধ কুমার ভৌমিক বিদ্যা ভবন। আমরা এগিয়ে যাচ্ছি, 1 নম্বর গেটের দিকে আমরা এগিয়ে চলেছি। পাশে বিদ্যালয়ের প্রাচীর এবং প্রাচীর দিয়ে ঘেরা আছে। ডান দিকে আপনারা বিস্তীর্ণ ধান ক্ষেত্র, ডহরপুরের ধান বিস্তীর্ণ এলাকায় কৃষিকাজ হয়। এরপরে আমরা এখানে 3 নম্বর গেট আমরা পেয়েছি। হ্যাঁ, খোলা আছে, ঢুকে যান। আমরা 2 নম্বর গেট দিয়ে বিদিশায় প্রবেশ করছি। গাড়িটা কোথায় রাখবো? বাম দিকে রাখুন। এখানে? হ্যাঁ, একটু বেশ সুন্দর সরিতা মঞ্চ। হ্যাঁ, এইখানে রাখুন। আমরা বিদিশা এসে পৌঁছেছি। তো এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এইটি ছিল ডক্টর প্রবোধ কুমার ভৌমিক। তিনি এই ঘরের মধ্যে বসেই সমস্ত কাজকর্ম করতেন এবং এখান থেকেই তিনি এই বিদিশার যে চলার পথ তার সূত্রপাত করেছিলেন। বিদিশা একটা খুব বড় প্রপার্টি, আমরা পুরোটাই ঘুরে দেখব। এটা হচ্ছে কুলটিকরি কিয়ারচাঁদ সংস্কৃতি স্মারক। তো কুলটিকরি আমাদের পশ্চিম মেদিনীপুরের আরেকটা জায়গা। তো ওখানকার যে স্মারক বলতে আপনাদের দেখাচ্ছি, এই যে জিনিসটা আছে এটা আপনি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এই কুলটিকরিতেই স্থাপন করা ছিল এবং ওখান থেকেই সম্ভবত সংগ্রহ করে এখানটায় সংরক্ষণ করা হয়েছে। এখানে পুকুর আছে, এখানে কিন্তু আগে একটু বোটিংয়ের ব্যবস্থা ছিল, ওটা মনে হয় এখন বন্ধ হয়ে গেছে। পুকুরে যে বোটিংটা হতো। মেয়েদের যে হোস্টেল ওটা 3 নাম্বার, ওটা হচ্ছে ফুল্লরা অঙ্গন। আপনার নামটা কি? আমার নাম ডরথি দাস। আচ্ছা আচ্ছা, এখানে মোট কটা হোস্টেল আছে? এখানে মোট 3টি আছে। এটা হচ্ছে প্রথম কিন্তু আশ্রম প্রতিষ্ঠিত হোস্টেল, এই যে ফুল্লরা। এটা মেয়েদের। এটা হচ্ছে মেয়েদের হোস্টেল ফুল্লরা। আমি যাই একটু তাড়িয়ে নিয়ে আসি। চেটাও এসে দেখুন গান বাজে। আর উপরেরটা নিয়ে আশ্রম গায়ে পুরা, তাহলে তো আমরা তো বুঝতে পারবো। এখানে প্রচুর সাপ বেরোতো একটা টাইমে, হুম, এত সাপ বেরোতো মানে নিচ থেকে আর কি একটা গর্ত দিয়ে হু হু করে সাপ বেরোচ্ছে। হ্যাঁ, একবার রেল লাইনের কাছে তো পরিষ্কার হয়ে যাওয়ার ফলে না আপকামন করে ওইটা একটাই নাম দাও। যে নিবাস রূপমিতি কক্ষে আমরা প্রবেশ করলাম। সামনে আপনারা দেখতে পাচ্ছেন প্রবোধ স্মৃতি কক্ষ এবং প্রবোধ স্মৃতি কক্ষের ভেতরে তার কনিষ্ঠা মেয়ে সরিতা ভৌমিকের আমরা মূর্তি দেখতে পাচ্ছি। পাশে ডান দিকে প্রয়াত অধ্যাপক প্রবোধ কুমার ভৌমিক এবং তার ধর্মপত্নী সরিতা ভৌমিকের আমরা ছবি দেখতে পাচ্ছি। আমরা বিদিশা এসে পৌঁছেছি। তো বিদিশা সম্পর্কে আমরা কিছু জেনে নেব আইআইটি খড়গপুর অধ্যাপক ডক্টর প্রদীপ কুমার ভৌমিক মহাশয়ের কাছ থেকে। স্যার একটু কিছু না, আমি এখন অধ্যাপক নই, আমি 3 বছর আগে রিটায়ার করেছি। ওকে, 3 বছর আগে আমার রিটায়ারমেন্ট আমার হয়ে গেছে। আর বিদিশার বাবারা বলতে গেলে প্রথম কথাই বলতে হয় যে এটা আমার বাবা
শ্রদ্ধেয় প্রবোধ কুমার ভৌমিক, একজন নামকরা অ্যানথ্রোপোলজিস্ট, এবং উনি থিওরিটিক্যাল রিসার্চের থেকে অ্যাকশন রিসার্চটা বেশি পছন্দ করেন। আমরা সবাই রিসার্চ করি, আমি আইআইটিতে অনেক কাজ করেছি, কিন্তু আমরা একটা গণ্ডির মধ্যে থাকি। কিন্তু পাবলিকলি আমরা যাদের জন্য কাজ, আমাদের সোশ্যাল সায়েন্সের যেটা বলতে গেলে, যে লোকেরা কিভাবে উপকৃত হচ্ছে, আমরা রিসার্চ অনেক করেছি, অনেক রিসার্চ করা হয়, অনেক পিএইচডি লোকে পাচ্ছে, কিন্তু পিএইচডি পাওয়ার পর তারা যে জায়গা থেকে ডাটা কালেক্ট করে সেখানে আর ওরা ফিরে তাকায় না। দে নেভার বদার টু কাম অ্যান্ড সি দ্যাট যে কীভাবে জিনিসটা হচ্ছে বা হওয়া উচিত। মানে আমাদের সময় যখন আমরা পিএইচডি করি, সেই আইআইটিতেই আমি পিএইচডি করেছি, আইআইটিতে আমি কাজকর্ম করেছি। তারপরে বিদিশা আমার কাছে একটা অ্যাকশন রিসার্চ, যেটা আমি শিখেছি আমার বাবার কাছ থেকে, এবং বাবার কাছ থেকে শেখা মানে হচ্ছে উনি আমার গুরু। কাজে গুরু আমার মাস্টারমশাই থাকতে পারে, কিন্তু কাজের দিক দিয়ে যে আমরা রিসার্চটা কীভাবে নিয়ে যাওয়া হয়, এইগুলো সব মন ছিল। আমি এখানে বাবার সঙ্গে, আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন থেকে আমি বাবার সঙ্গে আছি। এগুলো সব জঙ্গল, বাবা থাকতো রেল লাইনের ওপারে, মানে এগুলো আমার চোখে দেখা। এবং এখানে ছিল কেলেঘাই নদীর একটা ছিল ক্যানেল, এবং সেখানে আমরা এই লোধা সম্প্রদায়, আজকে যে লোধা সম্প্রদায়কে আমরা দেখছি, কিন্তু ওই সময় সেই লোধা সম্প্রদায়কে আমরা ওইভাবে দেখিনি। একটা কাপড় পরে, একটা কাপড় ধুয়ে ওটাকেই পরে কাজ করে। কাজে ওই সিচুয়েশানটা আমি দেখতে দেখতে দেখলাম যে এদের উন্নয়ন দিকটা কীরকম আস্তে আস্তে এগিয়ে গেছে। আমরা কখনোই বলবো না যে লোধা যাকে বলে যে দাগি, চোর, বা এটা একটা খুব মিথ্যা কথা। কারণ চুরি করিয়েছি, আমাদের মতো পাবলিকরাই চুরি করিয়েছে নিজেদের স্বার্থে। আজকে আমাদের বলতে কোনো নেই, নারায়ণগড়ে যত টপ বড় বড় দোকানদার দে হ্যাভ বিন ইউজ দিস লোধা পিপল। এই যে রাস্তা দিয়ে ট্রেন দিয়ে, এখন তো আমার সময় একটা লাইন ছিল, ওয়াগান বেক করানো থেকে, যা করানো থেকে, এগুলো আমি পরিষ্কারভাবে বলছি, যেগুলো আমার চোখে দেখা। কিন্তু এইভাবে উন্নয়ন হয় না। সেইটা করতে গিয়ে বাবা এইসব আস্তে আস্তে এটা আমাদের বাবা করলেন, জমি জায়গা নিজের। এবং সবথেকে বড় কথা এখন যেটা হচ্ছে যে অ্যাকশান এবং অ্যাপ্লাইড রিসার্চের কথা বলতে গেলে, প্রথম কথা এটা আমার এনজিও, নো ডাউট। আমাদের দুটো এনজিও আছে, একটা সমাজসেবক সংঘ, একটা দি ইনস্টিটিউট অফ সোশ্যাল রিসার্চ অ্যান্ড অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজি। দুটো কাজ। এবং সমাজসেবক সংঘের আন্ডারে আমাদের যে এই লোধা আশ্রম হোস্টেল বা চাষ বা বিভিন্ন ধরনের যে হাতের কাজ যেগুলো আমরা শেখাই, সেগুলো কিন্তু সংঘের আন্ডারে। আর ইসরা মানে দি ইনস্টিটিউট অফ সোশ্যাল রিসার্চ অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজি মূলত ডেল্ট উইথ দি ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমিক। আমাদের জার্নাল আছে, ম্যান অ্যান্ড লাইফ, এই 50 ইয়ার্স আমাদের হবে প্রথম। কাজে তার জন্য এখন থেকে পরিস্থিতি সমস্ত চলছে। করতে করতে আজকে যেটুকু বলা যেতে পারে, আমাদের এখানে 70টা ছেলে থাকে অফিসিয়ালি আশ্রম হোস্টেলে, এবং সেই 70টার থেকে আরও 10টা আমরা এক্সট্রা রাখি। কারণ আমি 70 জনকে যদি খাওয়াতে পারি, আমি 10 জনকে ওই টাকাতে আমি খাইয়ে দিতে পারবো। কিন্তু এখন সেটা আস্তে আস্তে আমাদের সরকারের টাকার খুব অভাব, এই করোনার জন্য খুব ইরেগুলারিটি হয়ে গেছে। আর আমি এই বাচ্চা ছেলেগুলোকে তো আমি বাড়ি চলে যেতে বলতে পারি না, কারণ যেটা আমার বাবা করে গেছে। আমি যেটা বারবার বলছি, এনজিও মানে আমাদের এনজিওটা অন্য এনজিও, এটা টাকা রোজগারের জায়গা নয়। আমার বাবাও করেননি, আমিও করিনি, এবং আমার ছেলে যে এবার আস্তে আস্তে টেক ওভার করবে, কারণ এখন থেকে টেক ওভার করলে তাকে এখন থেকেই পরিচিতিটা করিয়ে দেওয়া উচিত। যেটা বাবা আমাকে করিয়েছিলেন, আমি সেটাকে আই এম ক্যারিং আউট, এবং সেটা আমি ট্রান্সফার করছি আমার ছেলের মধ্যে। কারণ আমি যদি বয়স হচ্ছে, আমি যদি এটাকে আঁকড়ে ধরে বসে থাকি যে না, যেটা যারা বয়স হয়ে যায় তাদের এই প্রবৃত্তিটা থাকে না, আমি ছাড়বো না, এই করে 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 অনেক এনজিও নষ্ট হয়ে গেছে। এখন আমাদের সবথেকে বড় কথা হচ্ছে পরিকল্পনা আমরা নিয়েছি, আমরা স্বনির্ভর হতে চাইছি। ফার্স্ট, উই শুড নট ডিপেন্ড অন আইদার গভর্নমেন্ট। আমাদের কোনো জায়গা আমরা নিজেরা চাইছি আমাদের নিজেদের যা যা ফেসিলিটি আছে সেগুলোকে পুরোপুরি ইউটিলাইজ করা। আমার ভার্মি কম্পোস্ট আছে, আমার মানে কেঁচো সার যেটাকে আমরা বলি, আমি আইআইটি থেকেই সবগুলো করিয়েছি। যখন আমি আইআইটিতে ছিলাম, আমাদের এখানে
এগ্রিকালচার তো আছে, আমার ডাকারি, ফিশারি সব আমাদের নিজেদের মধ্যেই আমরা এটাকে করছি। তারপরে আমাদের যে হয়েছে সোলার, সেটাও আইআইটির এক প্রফেসর ভিজিট করে গেছিলেন, যদিও একটু গোলমাল করে গেছেন। কাজেই এখানে আমাদের রান্না ফান্না হয় সব কিসের উপর, কি ওটা যেন বায়োগ্যাস। কাজে এই যে পার্টগুলো, এই পার্টগুলো করলেই বুঝতে পারবেন যে আমরা কতখানি আমরা এখনো বলছি না স্বনির্ভর হতে পেরেছি, কিন্তু আমরা চাইছি, এবং ভবিষ্যতে আমরা আমাদের একাডেমিকটাকে আরও এগিয়ে নিয়ে যাব। এবং আমরা অ্যানথ্রোপোলজিক্যাল ফিল্ডে যেটা শুনি বিভিন্ন জায়গা থেকে, আমাদের হয়ে গেল এবারে 69 ইয়ার্স অফ সেমিনার হয়ে গেল। একদম আমরা গভর্নমেন্টের টাকা পাই কি না পাই, ইমেটেরিয়াল উইল ডু। কারণ এই জিনিসগুলো প্রবোধ ভৌমিক শুরু করে গিয়েছিলেন আমাদের নবান্ন উৎসব, এখনও আমাদের শুরু। কাজে এই যে জিনিসগুলো, যে আমরা নতুন কিছু বলছি না, এইটাকেই আরও নতুনভাবে জিনিসগুলো ঢুকিয়ে দিয়ে, আমার ছেলে যেমন তার নতুন আইডিয়া আছে, আমার রেল লাইনের উপরে জমি আছে, এবার সেটাকে আমরা চাইছি পুরোপুরি একটা ছেলে মেয়েদের হাতের কাজ, বিভিন্ন ধরনের, কিন্তু সে হাতের কাজ বানাবে, সেই জিনিসই বানাবে যেটা লোকাল ডিমান্ড, লোকাল মার্কেটে থাকে। এমন জিনিস বানাবে না তাদের যেতে হবে মেদিনীপুর, তাদের যেতে হবে কলকাতায়। নো, আমরা এইভাবে একটা আইডেন্টিফাই করেছি কী কী জিনিসের ডিমান্ড আছে লোকাল মার্কেটে, সো দ্যাট, কারণ যারা এখন ছেলেরা, যারা গ্রামের লোকগুলো কাজ করছে, তারা আজকে তাদের কাজ করাচ্ছে লোকে, বিকজ দে ডোন্ট হ্যাভ ক্যাপিটাল তারা লোকে যার থেকে নিচ্ছে, লায়ন শেয়ারটা ওরা নিয়ে চলে যাচ্ছে, কিন্তু যারা করছে তারা কিন্তু ডেপ্রাইভ। আমরা তাই এখানেই ওই সমস্ত লোকদের যে হাতের কাজ ভালো জানে, তাদের আমরা রাখছি, তাদের আমরা বলছি তো আমরা ইনভেস্ট করবো তোমাকে টাকা, তুমি তোমার নিজস্ব যা জিনিস তোমরা নেবে, সো দ্যাট এই অ্যাক্টিভিটিগুলো বাড়বে। এটা হচ্ছে আমাদের ফিউচার প্ল্যান অফ ভালো উদ্যোগ। আমরা এতক্ষণ দীপক বাবুর সাক্ষাৎকার নিচ্ছিলাম, তার কাছ থেকে বিদিশা সম্পর্কে কিছু জানলাম। তো এবার আমরা একটু প্রেমিসেসটা ঘুরে দেখব যে কোথায় কি আছে। আমরা বেরিয়েছি পুরো, মানে যে জায়গাটা ঘুরে দেখব, বাউন্ডারিটার ভেতরে কি কি আছে। ওই দুটো হোস্টেল দেখলাম, আরও একটা বাকি আছে, মিউজিয়াম আছে, অনেক কিছু দেখার আছে। আমরা ওই দিকেই যাচ্ছি কি কি আছে দেখতে। এখানে তো হরিণ ছিল, দেখলাম, এখন হরিণটা মনে হয় কোথাও লুকিয়ে গেছে। তো খুবই ভালো লাগছে, খুব সুন্দর। ট্রেন লাইনের কাছেই বিদিশা, আর NH থেকেও 1 কিলোমিটারও হবে না, NH 60 থেকে। তো বন্ধুরা আপনারা আসতে পারেন, এখানে খুবই সুন্দর লাগবে, আপনাদের দিনটা কেটে যাবে, আপনারা বুঝতেও পারবেন না, সত্যিই অসাধারণ লাগছে। আমার তো মনে হচ্ছে আজকের দিনটা যদি আমি এখানেই কাটাতে পারতাম তো ভালো হতো। ছোট ছোট বাচ্চা ওই হোস্টেলে, কত সুন্দর লাগছে মা বাচ্চাগুলোকে দেখেও। এইটা দেখতে পাচ্ছি যে এখানে তসর কাল্টিভেশন হয়, অর্গানিক ফার্মিংয়ের ব্যবস্থা আছে, বায়োগ্যাস এখানে তৈরি করা হয়, এবং পিসিকালচারও হয়। তো এতগুলো ব্যাপার এখানে আছে, এবং এর সবগুলোই কিন্তু অ্যাক্টিভ আছে। আর এখানকার পরিবেশটা একেবারেই খুব সুন্দর, কাজগুলো খুব সাজানো গোছানো হচ্ছে। এখানকার গেস্ট হাউস, মানে বাইরে থেকে যদি আপনারা আসতে চান তাহলে এখানে আসতে পারেন। যোগাযোগ নাম্বারটা আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দিব। আপনারা যদি ফোনে বুকিং করে আসেন তাহলে কিন্তু এই যে গেস্ট হাউসটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা নাইট স্টে আপনাদের সুবিধা মতো করতে পারেন। এবং এটা বাঁশের তৈরি, খুব সুন্দর, সচরাচর দেখতে পাওয়া যায় না, বাঁশের তৈরি। আপনারা দেখতে পাবেন, কাছে নিয়ে যাচ্ছি ক্যামেরাটা। হ্যাঁ, গেস্ট হাউসটা পুরো বাঁশের, খুব সুন্দর, মানে এত কারুকার্য হাতের তৈরি এখানকার, বেশ সুন্দর। বাঁশের সব কিছুই বাঁশের। কংক্রিটের দেওয়াল তো সব জায়গায় দেখতে পাওয়া যায়, সচরাচর মানে এই সমস্ত জিনিস দেখতে পাওয়া যায় না। ঠিক আছে, বাঁশের তৈরি এত সুন্দর, আমি তো মানে প্রথমবারই দেখলাম। তো আমি গেছি 2-1 জায়গায়, এসটি কটেজ বা হোটেলে রুম দেখেছি, সেখানে আবার খড়ের কাঠি দিয়ে তৈরি,
কোথাও কোথাও। আর এখানে বোধহয় অ্যাটাচ বাথরুম আছে। হ্যাঁ, বাথরুম আছে। এটা এটা হচ্ছে বাথরুমটা আছে এখানে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। লাইট। আপনার নামটা কি? আমি প্রিয়ম ভৌমিক, অধ্যাপক প্রফেসর প্রবোধ ভৌমিকের নাতি এবং প্রফেসর প্রদীপ ভৌমিকের ছেলে। সো এখন থার্ড জেনারেশন টু দিস প্লেস। তো আমাদের প্ল্যান আছে এইটাকে সেলফ সাস্টেনেবল তৈরি করে ওঠানো। সো ছোটোখাটো করে একটা আমরা স্টে ইউনিট করেছি, এটা আগে ছিল না, যেটা মানে সেটা এখন স্টে ইউনিটসগুলোকে রেনোভেট করা হয়েছে। এখানে এলে একটা মিউজিয়াম, বেসিক্যালি পশ্চিম মিদনাপুরের এই অংশের ঐতিহ্যটাকে বাহির জগতে প্রকাশ করাটা এখন উদ্দেশ্য, ইন অল দ্য ওয়ে দ্যাট ইজ পসিবল। প্লাস এখন চাষবাস, ফার্মিং, যেটা সেলফ সাস্টেনেবল, তো এইটা ওভারলুক করা যাবে না, তো সেই নিয়ে চেষ্টা চলছে। আচ্ছা, না মানে রুমটা ওটাও কি গেস্ট হাউস? হ্যাঁ, আমাদের 6টা গেস্ট হাউস। আচ্ছা, এটাও একটা গেস্ট হাউস। হ্যাঁ, মানে সবটা নাম করা এটা জ্যোতিগৃহ 1, 2, এটা গোকুল, ওটা আম্রপালি। ওই রুমটা হচ্ছে ন্যাচারালি ইনসুলেটেড রুম, ওটা ন্যাচারালি এয়ার কন্ডিশন ওটা। আচ্ছা, মানে অ্যাজ ইন ওই দুটো দেওয়ালের মাঝখানে বালির লেয়ার আছে, যার জন্য রুম কোনোদিন গরম হয় না এই রুমটা। আচ্ছা। আমি তো আসবোই আবার একবার আমার ফ্যামিলি নিয়ে। আমার ছোট পিসির স্মারক, মানে মেমোরিয়াল। ব্যাপারটা হয় যে ছোট পিসি এখানে উনি এখানেই একটা ইন্টারন্যাশনাল সেমিনারে আসার সময় উনি আপনার 82তে রোড অ্যাক্সিডেন্টে আমরা ওনাকে হারাই। এখানেই আসার জন্য, সেমিনারের জন্য আসার জন্য। প্রচণ্ড মেধাবী শুনেছি আমি বাবাদের কাছে, এবং এখানে কেউ যদি পজ করে এটা পড়ে তাহলে সে বুঝতে পারবে যে হাউ মাচ শি অ্যাচিভড ইন ভেরি স্মল অ্যামাউন্ট অফ টাইম শি ওয়াজ দেয়ার। তো আমরা আর একটা গেস্ট হাউসের দিকে যাচ্ছি, যেটা উপরে টিন দেওয়া আছে, বাইরের দিকে দেখলে মাটির বোঝা যাবে, কিন্তু ভেতরটা পুরা অসাধারণ। যেটা আমরা শুনলাম বন্ধ আছে, যে ওটা বার্নিশ করা আর টাইলস দেওয়া, সব কিছু দেখাচ্ছি আপনাদের, খুব সুন্দর লাগবে। তে মাটির উপরটা, ভেতরটা কিন্তু মাটির নয় একদম। ওই যেই রুমগুলো আমরা দেখালাম পুরো ডিটো একই রকম আছে, ওটা বাঁশের তৈরি, ওটা কিন্তু বার্নিশ করা আছে। এই সামনে যে প্রেমিসেসটা, এইটা হচ্ছে বিদিশারই একটা অঙ্গ ছিল, কিন্তু ওটা সরকারি স্কুলকে ওনারা ডোনেট করে দিয়েছেন, ফলে এখন ওটা সরকারি স্কুল। এখানকার সবচেয়ে যে বিষয়টা ভালো লাগলো সেটা হচ্ছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। এখানে একসময় জঙ্গল ছিল, একটু আগে আমরা শুনলাম, কিন্তু সেই জঙ্গলকে এই রকম একটা রূপ দেওয়া অত্যন্ত পরিকল্পিতভাবে, তা কিন্তু সত্যিই খুব মনোমুগ্ধকর। এবং আমার মনে হয় যদি কেউ 1-2 দিন এখানে এসে কাটাতে চান তাহলে কিন্তু খুব ভালো একটা জায়গা। এই জায়গাটা আমার মনে হয় এর আগে খুব একটা এক্সপ্লোর হয়েছে কিনা আমার জানা নেই, কারণ ইউটিউবে আমি সার্চ করছিলাম, তেমন কিছু দেখতে পাইনি। ফলে এই জায়গাটা বিদিশায় আপনারা যারা আসতে চান তারা কিন্তু অনায়াসে আসতে পারেন এবং জায়গাটাকে উপভোগ করতে পারেন। এবং থাকা খাওয়ার তো খুব ভালো ব্যবস্থা আছে, সেদিক থেকে কোনো অসুবিধাই নেই। আপনারা কিন্তু একবার ট্রাই নিতে পারেন। আর যারা আসবেন, আমি এখানকার যে কন্ট্যাক্ট নাম্বার সেটা আমি আমার ডেসক্রিপশানে দিয়ে রাখছি, সেখানে কন্ট্যাক্ট করে চলে এলেই হবে, তাহলে রুমটা পেতে সুবিধা হবে। আমরা এখানে যে এসছি আপনাদের আরও দেখাতে বাকি আছে, আরও অনেক কিছু আছে, আমরা দেখব ঘুরে। তো আমি আশা করছি আপনাদের সত্যিই খুবই ভালো লাগবে, কারণ আমি জানি যে এই সমস্ত এলাকাগুলো কারোর ভালো না লাগে থাকতেই পারবে না কেউ। আমি তো আসবো আবার, আপনারা নিশ্চয়ই আসবেন। আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন,
কমেন্টও করবেন যে কেমন লাগলো। খুব সুন্দর সুন্দর, খুব খুব সুন্দর বলা যায়, মানে এতটাই ভালো লাগবে আপনাদের। বিশেষ করে এই যে পরিবেশটা, এই পরিবেশটা সচরাচর কোথায় পাওয়া যায় না। পরিবেশটা সত্যি মনোমুগ্ধকর, অসাধারণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, গাছপালা, এবং এখানে গরমের সময় এলেও কোনো কষ্ট হবে না, এত ভালো। এত ভালো। বিভিন্ন ফলের গাছ, বিভিন্ন গাছ, দেশীয় বিদেশি সব গাছ মিলে মানে একাকার। এত সুন্দর জায়গাটা বলে বোঝাতে পারবো না। এখানে কয়েকটা স্মৃতিসৌধ আছে, তার মধ্যে কাছের যেটা সেটা হচ্ছে লতিকা স্মৃতিসৌধ, এবং একটু অদূরেই আমরা দেখতে পাচ্ছি প্রবোধ ভৌমিক মেমোরিয়াল লাইব্রেরি। আমরা ওগুলো একটু কাছে গিয়েও এবার দেখব। যেথায় থাকি যে যেখানে বাঁধন আছে প্রাণে প্রাণে, যেথায় থাকি যে যেখানে বাঁধন আছে প্রাণে প্রাণে। আহ, কি সুন্দর কথা, কি সুন্দর সুন্দর বাণী লেখা আছে। এই যে লেখা আছে যেমন, বাহির বিশ্বে নাই তুমি নাই, বিদিশার মাঝে রয়েছো সদাই। বাহির বিশ্বে নাই তুমি নাই, বিদিশার মাঝে রয়েছো সদাই। এটা খুব লতিকা সুন্দর। ভৌমিকের পূর্ণমূর্তি এখানে আছে। 13ই এপ্রিল যে লতিকা ভৌমিকের 2017 মৃত্যু। পূর্ণাবয়ব মূর্তি, খুব 18 সুন্দর। নারায়ণগড়ের শিল্পী সুধীর মাইতি এইটি তৈরি করেছেন। আছো নীরবে। এবার আমরা দেখব ডক্টর প্রবোধ ভৌমিকের যে স্মারকটা এখানে করা আছে। এটা স্মারক, সবার মনের মাঝে বসে আছো নীরবে। সাজানো। যার সারা জীবনের অবদানে আজকের এই বিদিশা, এই সেই মহান পুরুষ ডক্টর প্রবোধ ভৌমিক। তার স্বার্থত্যাগ ছাড়া আজকের এই বিদিশা এই জায়গায় বোধহয় পৌঁছাতে পারতো না। শুধু তাই নয়, তার যে অ্যাক্টিভিটিস, কার্যকলাপ, তার ফলে এই এলাকার যে লোধা সবর জনজাতি, তারা সরাসরিভাবে খুব উপকৃত হয়েছে, এবং তাদের ছেলেমেয়েরাও আজকে সমাজে খুব উপকৃত হচ্ছে। এটা আমরা লাইব্রেরির কাছে এসেছি। এটা হচ্ছে লাইব্রেরি, আর গৌরী সামনে দাঁড়িয়ে আছে। কি লাইব্রেরি তো বন্ধ, কি করা যাবে? লাইব্রেরি খুলবো, খুলতে বলে দেখবো, তারপর যতক্ষণ না দেখবো ততক্ষণ যাব না। ঠিক তো? দিন এটা শুধু এমনি তুলে নিন। হ্যাঁ, এটা লাইব্রেরি ভবনের পেছন দিকটা। হ্যাঁ, বলো। এটা হচ্ছে দেইনথাস। এই সিজন ফ্লাওয়ারটা মেনলি শীতের সিজনেই হয়, তো খুব সুন্দর। ফুলটা ফুটলেও 3-4 দিন মতো থাকে, তারপর এইরকম গুছিয়ে যায়। কালারে দেইনথাস, এটা দেইনথাস। আর ওই ফুলটা এটা হচ্ছে পিটুনিয়া। খুব সুন্দর হয় এগুলো, টবে বাড়ির সামনে লাগালে খুব আরও বড় বড় হয় খুব। হ্যাঁ, এই ফুলটা এটা দেখতে পাচ্ছেন, এটা ইনকা গাঁদা। এটাও খুব সুন্দর হয়েছে, বড়, বেশ বড় হয়েছে। ইনকা গাঁদা ফুটেছে, আরও ফুটবে। এই এত লোক, মানে যাই হোক, একটা ব্যাপার কিছু আছে। এই যে এত বাচ্চারা এসছে, আসলে আজকে হোস্টেলে ভর্তির ব্যাপার আছে। এইখানে ভর্তি হওয়ার পরে প্রাইমারিটাতে ভর্তি হবে। আচ্ছা, হ্যাঁ, নিয়ে নিয়েছি। আমরা বিদিশার মিউজিয়ামটা দেখছি। তো মুখোশ, ওটা টেরেকোটার বিভিন্ন তৈরি করা জিনিসপত্র, মানে বেসিক্যালি টেরেকোটা আর্ট ফর্মস। আমাদের টেরেকোটা তো পশ্চিম মেদিনীপুরের একটা ইন্টিগ্রাল পার্ট, লালমাটি অ্যান্ড টেরেকোটা। সো দ্যাট ইজ দ্যাট। দেন এই বিভিন্ন রেলিক্স যেগুলো আশেপাশের থেকে পাওয়া যায়। যখন দাদু জায়গাটা তৈরি করে তখন এর মাহাত্ম্যটা লোকেরা বুঝতো না। আচ্ছা, তো তখন গ্রামের লোকেরা তারা দাদুকে এই রেলিক্সগুলো দিত, যে আপনি গুছিয়ে রেখে দেবেন, আমরা তো এটা বুঝবো না, লোকেরা এটা মর্মটা বুঝবে না। সেরকম থাকতে থাকতে তারপরে আমাদের যখন অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান মিউজিয়াম
ওনারা যখন আসে দেখে যখন সব কিছু, তখন ওরা এই মিউজিয়ামটা গ্রান্ট থেকে তৈরি করা হয় এবং ওরা কিছু আর্টিফ্যাক্টস আমাদেরকে গিফটও করে এবং মিউজিয়ামটা ভরাট হয় সেই হিসেবে। বিকজ দিস আর এক্সিবিটস, মানে আপনারা জানবেনও মোগলমারিতে প্রচণ্ডভাবে বুদ্ধিজমের একটা ব্যাপার আছে। তো আপনারা আস্তে আস্তে যখন এই দিকটায় আসবেন তখন আপনারা বুদ্ধিজমের থিমসটা পাবেন। এবারে এদিকটা করে ভিডিও করে নিয়ে চলে আসুন। এইগুলো সব বিভিন্ন ট্রাইবস অফ দ্য কান্ট্রি। আসল ইতিহাস এইখানটায়, এই পাশেরটা। আমি আসবো এটা। বিভিন্ন রকমের টুপি, যেহেতু এই জায়গাটা অ্যানথ্রোপোলজির রিসার্চ সেন্টার বলুন বা সব কিছু বলুন, তাই জন্য দিজ আর অল ইন্টিগ্রাল পার্টস অফ ইন্ডিয়া। হ্যাঁ, ধনুকটা হচ্ছে আন্ডার, মানে ওটার এইটা ছিঁড়ে গেছে, তো ওটা হ্যাঁ ওটা ঠিক করতে দেওয়া হয়েছে। পাখি ধরার খাট, হ্যাঁ মাছ ধরার ছোট ছোট ব্যাগ, ওইগুলা দিয়ে মাছ ধরতো। রঞ্জনবাবু তো মিউজিয়াম রেনোভেট করার পরে আসছে। না না না, এটা কি করে হয়েছে? হচ্ছে সেমিনারের 2-3 দিন আগে হয়েছে। ও এইটা সাজানো। এগুলো মানে এই সমস্ত এলাকায় যে সমস্ত এটা ওই এগ্রিকালচারাল ম্যাটেরিয়াল কালচারের মধ্যে পড়ছে। এগুলো সবই মাছের তৈরি আর কি। এটা হচ্ছে উডেন আর্টিফ্যাক্ট। কুটির শিল্পের মধ্যে জুম ঘাসের পাতার মধ্যে না, ওটা মাটি না, বলছি তো বাঁশ কেটেই করা হয়েছে। বাঁশের মূলটাকে কেটে কি সুন্দর কারুকার্য, দারুণ লাগছে। গানও আছে মাখিয়া, যেটা হ্যাঁ যেটা বৃষ্টির সময় আগে তো এইগুলাই ইউজ করতো মানুষ। আমরা এই আমি জিনিস ব্যবহার ছোটবেলায় করতে ওইগুলো দেখেছি। নিয়েছি। এটা বড় বড় কচু পাতা, এটা হচ্ছে অ্যানথ্রোপোলজিক্যাল টুলস অ্যান্ড টেকনিকের মধ্যে যে আদিম সমাজ ব্যবস্থায় আর কি মানুষ যখন পাহাড় পর্বতে জনজঙ্গলে থাকতো আর কি, তখন কিন্তু এইসব টুল বিভিন্ন কুঠার হিসাবে ব্যবহার হতো। প্রত্যেকটার ফাংশন আলাদা আলাদা আছে। কখনো গর্ত করা, কখনো গাছ কাটা, কখনো পলিশ করা, হ্যাঁ এইসব ব্যাপারে এগুলো এই টুলগুলো ব্যবহার হতো। এবারে মেন যেটা বলুন না কি বলবেন যে আচ্ছা এবার এই দিকটা আসুন। এটা তুলে নিন। এটাও সেই সেম এই যে ছবিগুলা, আচ্ছা বলুন। এগুলো আন্দামান আছে। আন্দামান নিকোবরের না না, এটা আন্দামানের নয়, এটা হচ্ছে তোমার আসামের দিকে। এই এই তো মোনালিসা ডক্টর মহাশয় মধুমালা চ্যাটার্জি হচ্ছে এটা অনলি এই দুটো সেগমেন্ট হচ্ছে একটা হিস্ট্রি, মানে ওয়ার্ল্ড হিস্ট্রির একটা ছোট পার্ট, উইচ ইজ নট দ্যাট ছোট, বিকজ এইটা একমাত্র ফ্রেন্ডলি
হিউম্যান কন্ট্যাক্ট উইথ দি সেন্টিনেলিজ। আর কেউ এখন অবধি ইন দিস ফ্রি কান্ট্রি, ইন দিস ফ্রি ওয়ার্ল্ড কেন এখনো এদের সঙ্গে কন্ট্যাক্ট করে উঠতে পারেনি। দে আর ভেরি ভায়োলেন্ট ট্রাইবস। এবং এইটা হচ্ছে পিসেস অফ হিস্ট্রি এখানে আছে। এই যে যেটা ফার্স্ট ফ্রেন্ডলি কন্ট্যাক্ট 91 আই থিঙ্ক সো এটা হয়েছিল। এবং এটা পিএইচডি টিম ছিল এবং ওই পিএইচডি গাইড ছিলেন দাদু। তো সেন্টিনেলিজের আইল্যান্ড থেকে বই লেখা মানে থিসিস আসতো দাদুর কাছে তার ভাইয়ের থ্রু, সেখান থেকে এডিট হয়ে ওটা আসতো, আবার ওটা নিকোবরে ফেরত যেত, সেইভাবে পাবলিকেশন। এবং এর জন্য দাদু কলকাতায়, আমরা ওপরে গেলে দেখতে পাবো, বিল ক্লিন্টনের লেখা হোয়াইট হাউস থেকে আমাদের কাছে অ্যাপ্রিসিয়েশন লেটার আসে আমাদের লেকটাউনের বাড়িতে। আচ্ছা, ওই যে উনি হচ্ছে, দেখা যাচ্ছে, হ্যাঁ উনি হচ্ছে ডক্টর মধুমালা চ্যাটার্জি। উনি প্রথম ওখানে গবেষণা করতেন। তারপরে একটা আবছা কালো মতো ছবি সেটা ওইখানে ওটা জারো আছে ওইখানে, বুঝতে পারছি। হ্যাঁ ও আমরা ওনাকে রিকোয়েস্ট করেছি, তো এখানে ওনার ফটোগ্রাফস গুলো আমরা পাবো। হ্যাঁ আমরা এনার ফটোগ্রাফস গুলো পেয়ে যাব, তো উনি পাঠাবেন। উনি ব্যস্ত মানুষ, সো শি উইল টেক হার টাইম টু সেন্ড দ্য ফ্রেমস এন্ড এভরিথিং। ছবিটা নষ্ট হয়ে গেছে নাকি? এটা ছবিটা ডিসমার্ট হয়ে গেছে, মানে এটা অনেক দিনের ছবি, তো এটা যার জন্য আমরা ফ্রেশ ফ্রেমস আনাচ্ছি। এক্সিট এই যে আগেকার টাইপরাইটার আমার খুব প্রিয়। আমি এই রকম টাইপরাইটারে টাইপ শিখেছিলাম এবং করতাম, আমার একটা ছিল। রেলওয়ে সিগন্যাল সিস্টেমের যে বাতি সিগন্যাল প্রায় হারিয়ে গেছে। আগে একসময় মানুষের খুব এই রেডিও কাম টেপ রেকর্ডার খুব আপনজন ছিল। এটা হচ্ছে ওভারহেড প্রজেক্টর। লন্ডন গুলো উপরে চলে এসেছে। বাবা এই মেমোরিয়ালটা যেভাবে সাজাচ্ছি এভাবেই সাজাতে থাকি না, ট্রাভেল বাই মানে আ গ্লিমস অফ, মানে ওয়াক থ্রু দ্য টাইম। বাচ্চাদের কিছু হয়েছে এগুলো তো না এটাতে খুলে রাখতে কেউ যদি রেকর্ড, মানে গ্রামোফোন রেকর্ড আর কি। হ্যাঁ আমরা ছোটবেলায় শুনতাম। রেকর্ডস আছে, আমি যদি এখন ডিজিটাল রেকর্ড প্লেয়ার কিনি তাহলে তো রেকর্ডস গুলো প্লে হবে, আমরা তো এই গানগুলো শুনতে পারি, কি গানের আছে এইগুলো বেশি। এখন এটা অ্যানালগ, এর একটা ইলেকট্রিক্যাল ভার্সন বেরিয়ে গেছে which is not that expensive, 4,500-5,000 টাকার মধ্যে পাওয়া যায়। তোমার কতগুলো রেকর্ডস চাই? ও বাস এটা